মিসেস মোলার ভালো মানুষ বলেছে ও। বাচ্চাটাও ভালো, কথা শোনে। কিন্তু ওই মোলার লোকটা খুব দুর্ব্যবহার করে মেয়েটার সাথে, চাকরানির মতো আচরণ করে। অথচ ওর বাচ্চাটাকে মায়ের মতো ভালোবাসে আমার মেয়েটা। কিন্তু ডেড হর্সে চাকরির আকাল, তাই বাধ্য হয়ে কাজটা করে যাচ্ছে রিতা। খাবার দাবারের প্রশংসা, আবহাওয়া সংক্রান্ত টুকটাক আলাপ, চাকরি চারিতার মধ্য দিয়ে খাওয়া সারল ওরা। টমের হলে খাওয়া হওয়ার পর আমি নিচে যাই বলে মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে দুধদার ছুটল। হার্ডির দিকে পেছন ফিরে ছিল জেনেট। ও ফিরতে দেখতে পেল হার্ডি মহিলার চোখের কোণ চিকচিক করছে। মাথা নেড়ে হাসার চেষ্টা করে ব্যর্থ হলো চিহ্নময়ী মা। কি যে হয়েছে আমার, কান্না বোঝা কণ্ঠে বলল জেনেট। রিকোকে ফিরিয়ে আনার পর থেকে ও আমাকে আদর করলেই চোখে পানি এসে যায়। উঠে চেরিউডের সাইনবোর্ডটার কাছে চলে গেল জেনেট। সিগারের একটা বাক্স ওখান থেকে তুলে নিয়ে সাধল হার্ডিকে। আপনি পাইপ খান জানি, তবু দেখুন এটা ট্রাই করে, ভালো লাগতেও পারে। দামি হাবানা চুরুট। বিরতি নিয়ে সামান্য তীক্ষ্ণ সুরে যোগ করল, গার্ড বলে এটাই নাকি ওর একমাত্র বিলাসিতা। পার্লারে এসে বসল ওরা। সিগারেট ধরিয়েছে হার্ডি। টম চমৎকার ছেলে, মা হিসেবে আপনার গর্ব হওয়া উচিত। খুশি হয়ে হাসল জেনেট। ওর কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারত, এবং এখনও পারে ভাবলে দিশেহারা হয়ে পড়ি আমি। সেজন্যেই সাহায্যের আশায় সকালে ছুটে গেছি আপনার কাছে। রিককে মুক্ত করতে মরিয়া হয়ে উঠেছি। আচ্ছা, ও কি বলল আপনাকে? তেমন কিছুই না, জবাব দিল হার্ডি। একটা কথা মনে হলো আমার, টম তো বেশ সুন্দর কথা বলে। ও কতটুকু বলেছে আপনাকে কিডন্যাপিংটা সম্পর্কে? মাথা নাড়ল জেনেট। আমরা যেটুকু জানি তাই। বার্নের পেছনে সেদিন ঘুরছিল। গলির ভেতর থেকে হঠাৎ করে একটা ঘোড়ায় চড়া লোক বেরিয়ে এসে ওকে তুলে নিয়ে যায়। বেশি দূর যায়নি লোকটা, যদ্দূর বুঝি ওর কথায়। একটা শেডে নিয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখেছিল। লোকটা মনে হয় ভয় পাচ্ছিল পাছে কেউ দেখে ফেলে। টম চেনেনি ওকে। ও অবশ্য কাল হোগানকেও চিনত না। একবার ভেবেছিলাম কালের লাশ দেখাতে নিয়ে যাব কিনা, কিন্তু এইটুকু বাচ্চার উপর এতটা চাপ দেয়া ঠিক না মনে করে যায়নি। কোলের উপর হাত জড়ো করে বসে জেনেট। ফিরে আসার পর বেশ কয়েক রাত দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠেছে ও। এখন অবশ্য আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। যাকগে, রিকের কথা বলুন, কি বলল? কিডন্যাপিং সম্বন্ধে রিকের বক্তব্যটার সংক্ষিপ্ত বর্ণনা দিল হার্ডি। রিকের মনে খটকা, লাইন কেবিন এত কাছে থাকতে ওখানে কেন খুঁজতে যায়নি হারকার? বিষয়টা নীরবে উল্টে পাল্টে ভেবে দেখল জেনেট। হারকারকে জিজ্ঞেস করেছিলেন? মাথা ঝাঁকালো হার্ডি। কেসটা নেয়ার পরপরই কিন্তু ওর জবাবটা আমার মনে ধরেনি। ও বলেছে কোনো কিডন্যাপার এত বোকা না যে শহরের এত কাছে বাচ্চাটাকে লুকাবে, তাই নাকি সে খোঁজ করেনি ওখানে। আপনি কি মনে করেন হোগান আর হারকার এতে জড়িত? জেনেটের প্রশ্ন। একটা সন্দেহ বলতে পারেন, কিন্তু প্রমাণ করতে পারবো না, বলল হার্ডি। হারকার তো মরলেও স্বীকার করবে না। একটু দ্বিধা করে বলল, হোগানকে ভালো করে চিনতাম আমি। ওর ঘটে অত বুদ্ধি ছিল না যে নিজে নিজে একটা প্ল্যান বানাবে। হুকুমের জন্যে সে সবসময় হারকার বা অন্যদের মুখের দিকে চেয়ে থাকত। হাতের দিকে চোখ স্থির জেনেটের। কপালের একটা শিরা লাফাচ্ছে। রিক আর কি বলল? চোখ থেকে সিগারেটটা নামিয়ে বুড়ো আঙুল আর তর্জনীর মাঝে ঘুরাচ্ছে হার্ডি।
খুব দামি চুরুট। জোনাথনের দোকান থেকে কিনতে গেলে $1 বেরিয়ে যেত। কাজে লাগানোর মতো কিছু না। আগে যা বলেছে তাই। রিকের রিফর্ম স্কুল থেকে ফিরে জেনেটের সঙ্গে দেখা করতে যাওয়া এবং গার্ডকে মেরে পালানোর কথা হার্ডি জানালো মহিলাকে। আর কিছু না। নিচের ঠোঁটটা উল্টে গেল হার্ডির মাথা নাড়ার সময়। না, আমি জানি আরও অনেক ব্যাপার আছে এবং আপনাকেই সেগুলো বলতে হবে। নিচের ঠোঁটটা উল্টে গেল হার্ডির মাথা নাড়ার সময়। না, আমি জানি আরও অনেক ব্যাপার আছে এবং আপনাকেই সেগুলো বলতে হবে। উঠে পড়েছে জেনেট। অসহিষ্ণু দেখাচ্ছে তাকে। আপনার অফিসে ফিরে যান মিস্টার হার্ডি। আমি হোটেলে একটা রুম নিচ্ছি। হারকার শুনলে দেখা করতে আসবে। ও কদ্দূর কি জানে বের করে ফেলবো আমি। আমি চাই আপনি বাইরে হলে থাকবেন, যাতে ও কি বলল তার একজন সাক্ষী থাকে। ও কখন আসবে কিভাবে বুঝবেন আপনি জানি না, তবে মনে হয় না সন্ধ্যের আগে আসবে। চলে যেতে বলা হচ্ছে বুঝতে পেরেও যাওয়ার নাম করল না হার্ডি। উঠে এগিয়ে গেল জেনেটের কাছে। মিসেস মুলার, আমাকে জেনেট বলে ডাকুন। আচ্ছা, ডাকবো। জেনেট, কোনো কিছু গোপন করো না, বলে ফেলো প্লিজ। থাকলে তো বলতামই, ঈষৎ বিরক্তির সঙ্গে বলল জেনেট। তাহলে মুলারের কাছ থেকে জানতে হবে, বলল হার্ডি। রিককে অপছন্দ করে কেন একবারও জিজ্ঞেস করিনি আমি, কিন্তু নিশ্চয় করে, নইলে স্টেটমেন্ট দিত না হুইটালকে। হয়তো ওই ঘুষিটার কথা এখনও ভোলেনি সে। হয়তো এখনও তোমার ব্যাপার নিয়ে ঈর্ষা করে রিককে। যেটাই হোক জানতে হবে আমাকে। তুমি যেটা বললে, আগ্রহ ভরে বলল জেনেট, ওটাই আসল ব্যাপার। আমাদের বিয়েটা ব্যর্থ হয়েছে পুরোপুরি। গার্ড আর আমি একজন আরেকজনকে মনে প্রাণে ঘৃণা করি। বহুদিন ধরেই করছি। মস্ত ভুল করে ফেলেছি। আমার আসলে রিককে বিয়ে করা উচিত ছিল। মহিলার হাত জোড়া ধরে তার দিকে চাইল হার্ডি, কিন্তু মুখ ফিরিয়ে নিল জেনেট, যেন ভয় পেল। সে চায় না এমন কিছু হয়তো জেনে যাবে উকিল। হার্ডি বলল, জেনেট, রিক বেপরোয়া ধরনের লোক। ওর অতীত সম্পর্কে অনেক কথা বলেছে আমাকে। সবই বলেছে, শুধু যা জানতে চাই সেটা ছাড়া। ও বহু জায়গায় ঘুরে বেরিয়েছে, বহু ধরনের কাজ করেছে। ওর সঙ্গে বিয়ে হলে তুমি সুখী হতে মনে করো? হাত টেনে নিয়ে হলের দিকে পা বাড়ালো জেনেট। আজ বিকেলে আমার কাছ থেকে খবর পাবে তুমি। যাই করো না কেন, আমার স্বামীকে 1000টা প্রশ্ন করতে যেও না, তাতে ঘাপলা আরও বাড়বে। এরপর আর বিদায় না নিয়ে উপায় থাকে না। পাহাড়ি পথে নামার সময় হারকারের ব্যাপারটা ভেবেচিন্তে দেখল। গার্ড মুলারের কাছ থেকে টাকা আদায়ের জন্যে যদি কিডন্যাপিংটা প্ল্যান এবং হোগানকে ব্যবহার করে থাকে হারকার, তবে দ্বিতীয়বার আর ও পথ মারাবে না নিঃসন্দেহ হার্ডি। হারকার লোকটা অকর্মারধারী হতে পারে, কিন্তু এটুকু বুদ্ধি অন্তত তার আছে। কিন্তু তবে বাচ্চার নিরাপত্তার প্রশ্নে এখনও উদ্বিগ্ন কেন জেনেট? এর জবাব খুঁজে পেল না হার্ডি। 8. স্ত্রীর সঙ্গে ডিনারে বসলে সাধারণত কথার খই ফোটে গাই হুইটালের মুখে, কিন্তু আজ তার উদাসীন এবং নীরব রূপ দেখা গেল। গোপনে ওকে লক্ষ্য করছে ওর স্ত্রী। অন্যান্য দিন ধমক মেরে স্বামীকে থামাতে ইচ্ছে করলেও আজ মহিলা তার মুড ফেরানোর উপায় ভাবতে লাগলো। অন্যান্য নিঃসন্তান দম্পতির মতো ওদেরও পরস্পরকে ছাড়া আপন কেউ নেই
এবং আজকে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখে মহিলার ধারণা হলো বেচারা অসুস্থ বোধ করছে নিশ্চয়। শেষ অবধি তৃতীয় কাপ কফি পান করে আজ চিবানো চুরুটটা হুইটাল তুলে নিলে আর সহ্য করা সম্ভব হলো না তার মিসেসের পক্ষে। গাই বাসায় ফেরার পর থেকে 3টা কথাও কিন্তু বলনি তুমি। তোমার কি শরীর খারাপ নাকি? তাও দেখাচ্ছ আমার সঙ্গে। না, চুরুট চিবাচ্ছে হুইটাল। রাগ এবং সন্তোষের মিশ্র অনুভূতি হলো ওর, কারণ বেগম সাহেব ওর আজকের পরিবর্তনটা গায়ে না মাখলে ভারী অবহেলিত বোধ করত ও। উঠে পড়তে গিয়ে ধপ করে আবার বসে পড়ল চেয়ারে। মনটা একটু অস্থির আছে। শুনছি গার্ডমুলার নাকি নির্বাচনে আমার বিরুদ্ধে দাঁড়াবে। ও এমন করবে না গাই, আতকে উঠে বলল মহিলা, তোমার সঙ্গে অন্তত কথা না বলে। বিশ্বাস নেই ওকে, বলল গাই হুইটাল। যদি ভেবে থাকে আইনসভায় যেতে পারলে টাকা কামাতে পারবে, তবে অবশ্যই দাঁড়াবে। ও হচ্ছে একটা ঠান্ডা মাথার কুত্তার বাচ্চা। গাই তিরস্কার ফুটল ওর স্ত্রীর কণ্ঠে। আচ্ছা যাও, কুকুরের ছেলে, জোর দিয়ে বলল গাই। হলো তো, কিন্তু ব্যাটার যে পরিমাণ টাকা, তাতে দাঁড়াতে পারবো না আমি ওর সঙ্গে। হয়তো গভর্নরকেও দলে টেনে নেবে শয়তানটা। না গাই, তুমি যা নয় তাই ভেবে নিচ্ছ। তুমি সবসময় গভর্নরকে সাপোর্ট করে এসেছো। তাছাড়া সে তোমার বন্ধু। যতদিন না আমার চাইতে বেটার কাউকে পাচ্ছে। বীজ ঝাড়ল গাই হুইটাল। আচ্ছা, আশা নেই আমাদের, লিন্ডা। নিশ্চুপ হয়ে গেল মহিলা। স্বামীকে কি বলে আশ্বস্ত করবে ভেবে পাচ্ছে না। শেষমেশ বলল, ওকে গিয়ে জিজ্ঞেস করছো না কেন? তোমার জানার অধিকার আছে। যাব, কিন্তু ভয় ভয় করছে। ও একবার মনস্থির করে ফেললে ভয়ঙ্কর হয়ে উঠবে। উঠে স্ত্রীর দিকে চাইল ও। লিন্ডা, রন হার্ডির সঙ্গে কথা হচ্ছিল সকালে। ও আমাকে পরামর্শ দিল কংগ্রেসের হয়ে ইলেকশন করতে। বাহ, চমৎকার। আমতা আমতা করল মহিলা। স্বামীকে আঘাত দিতে চাইল না, কিন্তু পরিষ্কার বুঝতে পারছে আকাঙ্ক্ষাটা অবাস্তব। কিন্তু সেক্ষেত্রে প্রচুর টাকা দরকার। পুরো স্টেটে চষে বেড়াতে হবে তোমাকে। আর তোমাকে ঠিকঠাক মতো কাগজ বের করতে হবে। ডার্বি তুলে নিয়ে সিগারে কয়েকটা কামড় বসালো হুইটাল। বলল, কিছু লোককে হয়তো ভয় পাইয়ে দিতে পারবো। ঝুঁকে স্ত্রীকে চুমো খেয়ে বেরিয়ে গেল ও। মহিলার অধরে লেগে রইল ভেজা তামাকের গন্ধ। মেইন স্ট্রিটের দিকে মনোর্থর গতিতে এগোচ্ছে গাই হুইটাল। মাথায় খেলা করছে রাজ্যের চিন্তা। রন হার্ডি কাউন্টিতে খুব জনপ্রিয় এবং রাজ্য পলিটিক্সে একজন সম্মানিত লোক। কিন্তু গার্ডের সঙ্গে সমক্ষ সমরে কতখানি সাহায্য করতে পারবে সন্দেহ আছে হুইটালের। নিজেকে বাস্তববাদী লোক মনে করে সে। যতই ভাবছে, নিশ্চিত হচ্ছে কোনো না কোনোভাবে হার্ডিকে দাবানোর ব্যবস্থা বের করে ফেলবে গার্ড মোলার। তবু গার্ড যেহেতু ওর আসনটা কেড়ে নিতে চাইছে, ও ডেড হর্সে বন্ধু হিসেবে হার্ডিকেই প্রথমে পেতে চাইবে। সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে হুইটালের সাংবাদিক বন্ধুরা, আর রাজ্যের সর্বত্র হার্ডির রয়েছে আইনজীবী বন্ধুবান্ধব। হার্ডি যদি হ্যাটের ভেতর থেকে খরগোশ বের করে শেষ মুহূর্তে রিক সাবেসকে ছাড়িয়ে আনতে পারে, তবে গোটা ওয়াইয়োমিংয়ে সর্বজন পরিচিত আইনজীবীতে পরিণত হবে সে। আর তেমনটা হলে স্ত্রীকে যা বলে এসেছে কারো কারো পিলে চমকে দিতে পারবে হুইটাল কংগ্রেসের জন্যে দাঁড়ালে। ব্যাংকে পা রেখে কেরানি ডুগি মরিসনের উদ্দেশ্যে নট করল ও। মিস্টার মুলার আছে, জানতে চাইল।
প্রাইভেট লেখা দরজাটার দিকে আঙুল নির্দেশ করলো কেরানি। চলে যান। ডকুমেন্ট নিয়ে ব্যস্ত ছিল গার্ড। মুখ তুলে চেয়ে হুইটালকে দেখে উঠে দাঁড়ালো। আরে তুমি? হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো এসো। দরজাটা ভেজিয়ে গার্ডের সঙ্গে করমর্দন করে চেয়ারে বসলো হুইটাল। গার্ড তার সুইভেল চেয়ারে আয়েসি ভঙ্গিতে হেলান দিয়ে চুরুটের একটা বাক্স খুলে এগিয়ে দিল হুইটালের দিকে। হাবানা চুরুট, বলল গার্ড। আমার এই একটাই বিলাসিতা। একটা সিগার তুলে নিল হুইটাল। আমোদ পেয়েছে গার্ডের কথায়। একটাই নাকি বিলাসিতা? তাহলে অত সুন্দর বাড়ি, দামি দামি ফার্নিচার, চমৎকার ইয়ার আর সবচেয়ে সুন্দরী স্ত্রী, সেগুলো কি স্ত্রী? আরে একদম ভুলে গিয়েছি। ও হার্ডি কি বলে দিয়েছে সকালে। হ্যাঁ, এই বেটাকে ঘায়েল করতে হলে তনের সেরা তীর হচ্ছে ওরই স্ত্রী। আমি যেতাম তোমার সঙ্গে দেখা করতে, বলল গার্ড। এ হপ্তার কাগজে ইরিগেশন প্রজেক্টটা সম্পর্কে কিছু লিখেছ নিশ্চয়? তা তো অবশ্যই। সহসা শক্তির ফলগনধারা অনুভব করল হুইটাল নিজের মধ্যে। এ লোকের সামনাসামনি এই অভিজ্ঞতা ওর এবারই প্রথম। ডিনারের আগ দিয়ে শেষ করেছি ওটা। ফার্মাররা দলে দলে আসতে শুরু করলে রেড হর্সের ভবিষ্যৎ চেহারা কেমন হবে তুলে ধরেছি। নতুন নতুন কনস্ট্রাকশন, নয়া নয়া ব্যবসা, প্রতিষ্ঠিত ফার্মগুলোর রমরমা ব্যবসা, রিয়েল এস্টেটের চড়া দাম, ইউনিয়ন প্যাসিফিক থেকে একটা সম্ভাব্য টাপ লাইন। সম্ভাব্য নয়, নিশ্চিত, ভৎসনা করল গার্ড। আচ্ছা, ওটাকে নিশ্চিত করে দেব। সিগারেট চিবোচ্ছে হুইটাল। জোনাথনের বার থেকে যেগুলো কেনে সেগুলোর চেয়ে আলাদা কোনো স্বার্থ পাচ্ছে না ভাবছে ও। রয়ে শয়ে কথা পারবে ঠিক করল হুইটাল। গার্ডের স্ত্রীর হার্ডির কাছে যাওয়ার বিষয়টা যে সে অস্ত্র নয়, একেবারে টাইম বোমা। সেটাকে ফাটাতে প্রস্তুতি প্রয়োজন। কাজেই ইরিগেশন প্রকল্প নিয়ে আলাপ চালিয়ে যাওয়া স্থির করল ও। গার্ডকে ও বিষয়ে বেশ অনেকক্ষণ কথা বলার সুযোগ দিয়ে শেষমেশ কথা পারল। একটা কথা বলতে চাই গার্ড, শুনলাম তুমি নাকি আমার বিরুদ্ধে লড়ছ। মৃদু হাসল গার্ড। মানুষের হাসি পর্যবেক্ষণ করার অভ্যেস তৈরি করে নিয়েছে হুইটাল গত কবছরে। কিন্তু কি বিশেষণে ভূষিত করবে গার্ডের পাতলা ঠোঁটের বাঁকা হাসিটা বুঝে পেল না ও। ঠান্ডা, হিমশীতল, বরফ শীতল এই শব্দগুলো ছাড়া আর কিছু মাথায় এলো না ওর। হাসার সময় লোকটার চোখজোড়া ঠিক তেমনই দেখালো। স্নান, সবুজ বরফ। ও হ্যাঁ, আইনসভার পোস্টটার জন্যে দাঁড়াবো ভাবছি, বলল গার্ড মুলার। তোমার সঙ্গে কথা বলতাম এ নিয়ে। একবার না দাঁড়ালে তো কোনো ক্ষতি হবে না তোমার। কথা দিচ্ছি, একবার, মাত্র একবারই দাঁড়াবো আমি। তারপর আবার ফিরে আসবে তুমি। জানো বোধ হয় স্টেট সিনেটের জন্য নির্বাচন করব পরবর্তীতে। বলতে পারো রাজনীতিতে ঢোকা আর কি। আমি কিন্তু ভোকালের পূর্ণ সমর্থন আশা করছি। যদি না দিই, যদি তোমার বিরুদ্ধে লড়ি আমি। শুকনো কাঠজোড়া শ্রাক করল গার্ড। ডেস্কে কোনোই রেখে দু হাতের আঙুল জুড়ে দিল পরস্পরের সঙ্গে। ধরে নাও আমি নিষেধ করলাম। সামনে ঝুঁকলো হুইটাল। একটা চুক্তিতে আসতে পারি আমরা। আমি তোমাকে আইনসভার পদে সাপোর্ট দেব আর তুমি আমাকে সাপোর্ট দেবে কংগ্রেসের জন্যে। কংগ্রেস শব্দটা ছিটকে বেরোলো গার্ডের গলা থেকে। মুহূর্তের জন্য ভ্যাবাচাকা খেয়ে গিয়ে হেসে উঠল সশব্দে। এটা তোমাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে অনুরোধ করব। ঝট করে উঠে দাঁড়িয়েছে হুইটাল। সে মুহূর্তে গুছিয়ে চিন্তা ভাবনার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে প্রচণ্ড ক্রোধে। বেশ, তুমি আমার সঙ্গে লড়তে চাইলে আমিও ছেড়ে দেব না। শোনো, অবজ্ঞার সঙ্গে বলল গার্ড, একটা কথা মনে রেখো,
আমি খুব ভালো একজন সাংবাদিককে এনে কাগজ বের করতে পারি, তখন 6 মাসে লাঠে উঠবে ভোকাল। পারবে না, 20 বছর ধরে পত্রিকাটা বের করছি আমি। থেমে গেল হুইটাল। মস্তিষ্ক কাজ করতে লেগেছে আবার। গার্ড মুলারকে ধ্বংস করা না গেলে ঠিক এই কাজটাই করবে লোকটা, এবং সে মুহূর্তে উপলব্ধি করল হুইটাল ও তার রাজনৈতিক আর ব্যবসায়িক দুটো জীবনের জন্যেই লড়ছে। মৃদুস্বরে বলল সে, ফাঁসি দেখতে যাচ্ছ কাল? গার্ড উঠে পড়েছিল আগেই, এখন ডেস্কের পেছনে কাঠের পুতুলের মতো নিশ্চল দাঁড়িয়ে রইল। না, এক কথায় জবাব দিল। ব্যাস, বুঝে গেল হুইটাল তাদের সুসম্পর্কের এখানেই ইতি। এখন থেকে তার কাজ হবে লোকটাকে কাবু করার চেষ্টা করা। একটা ব্যাপার আমি আর হার্ডি বুঝতে পারছি না, বলল হুইটাল। তুমি যে স্টেটমেন্টটা দিয়েছিলে তাতে স্পষ্ট ফুটে উঠেছে রিক সাবেসকে অন্তর থেকে ঘৃণা করো তুমি, এবং সেটা সাধারণ কোনো ঘৃণা না, ব্যক্তিগত ব্যাপার। কেন? হুইটাল যা দেখলো অবিশ্বাস্য বলে মনে হলো তার কাছে। গার্ডের মুখ এমনিতে ফ্যাকাশে, কিন্তু এই মুহূর্তে সেটা টকটকে লাল, চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসবে যেন। এক মুহূর্ত নিথর রইল গার্ড, তারপর একটানে ডেস্কের ডয়ার খুলে পিস্তল তুলে নিল। বুড়ো আঙুলে হ্যামার ব্যাক করে ফিসফিসিয়ে বলল, বেরিয়ে যাও। 10 সেকেন্ডের মধ্যে আবার চোখের সামনে থেকে দূর না হলে 10 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে দূর না হলে জানে মেরে ফেলব। হুইটালের জীবন আগেও হুমকির সম্মুখীন হয়েছে একাধিকবার, কিন্তু মৃত্যুকে এত কাছ থেকে দেখলো এই প্রথম। মুহূর্ত নড়তে চড়তে ভুলে গেল, আতঙ্কে বোধশক্তি লোপ পেয়েছে। গার্ডের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল ও। তারপর বিস্ময়ের ধাক্কাটা কাটিয়ে উঠতে দাঁতের চাপে দুটুকরো হয়ে গেল সিগারেটটা। একটা অংশ টুপ করে খসে পড়ল মেঝেতে, আর অপরটা এক ঢুকে চলে গেল গলার ভেতরে। পাই করে ঘুরে হাট করে দরজা খুলে ধেয়ে বেরোলো ও অফিসটা থেকে। ঊর্ধ্বশ্বাসে ছুটছে। এমনি সময় ব্যাংকে এইমাত্র প্রবেশ করা এক মোটা মহিলার গায়ে গিয়ে ধাক্কা খেল সজোরে। ছিটকে সরে যেতে হলো ওকে। ক্ষণিকের জন্যে খেই হারিয়ে ফেলল দুপা। পেছনে চাওয়ার সাহস নেই ওর, কিন্তু ভয়ঙ্কর অনুভূতিটা জানান দিচ্ছে উদ্যত পিস্তল হাতে তীরে আসছে গার্ড মুলার। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল হুইটালের। এক ছুটে রাস্তায় নেমে চো দৌড় দিল ও, মহিলার অশোভন কথাগুলো শোনার অপেক্ষা না করে। একদমে রন হার্ডির অফিস বিল্ডিংয়ে পৌঁছে তারপর পিছু ফিরে চাইল, দেখতে পেল না গার্ড মুলারকে। লম্বা করে একটা শ্বাস টানল হুইটাল। সিঁড়ি ভেঙে হার্ডির অফিসে বসে তার ফেরার অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিট পর মনে হলো, আমার প্যান্টটা কেন ভেজা ভেজা লাগছে রে? চেয়ে দেখে হিসু করে ফেলেছে। হার্ডি ওকে দেখেই বুঝতে পারল কোনো গড়বড় হয়েছে। মুখটা গনগন করছে সম্পাদকের। চুল এলোমেলো, মনে হচ্ছে ছুটতে ছুটতে এসেছে প্রাণ ভয়ে। ওর মুখ থেকে ধীরে সুস্থে সমস্তটা জেনে নিল হার্ডি। মিসেস মুলারের সঙ্গে কি কথা হয়েছে তার সেটা পাল্টা জানালো। বলল, জন হারকারের পেট থেকে কোনো কথা আদায় করা যায় কিনা চেষ্টা করে দেখবে বলেছে জেনে। সম্পাদককে কফি খাইয়ে সান্ত্বনা দিয়ে কাগজের অফিসে পাঠালো ও। তবে তার আগে বলে দিল, মিসেস মুলার খবর না দেওয়া পর্যন্ত এখানে বসে থাকতে হবে আমাকে। তুমি রাতে বাড়ি যাওয়ার আগে একবার দেখা হওয়া দরকার আমাদের। হুইটাল ব্যর্থ হয়েছে। লোকটা চলে গেলে ভাবলো হার্ডি, এখন জেনের ভরসা। দেখা যাক হারকারের পেট থেকে কিছু বেরোয় কি বেরোয়। নয়, জেনের জানালায় দাঁড়িয়ে পাহাড় বেয়ে নেমে যেতে দেখলো রন হার্ডিকে। আজ সকালের আগে ভদ্রলোকের সঙ্গে আলাপ তার ছিলই না বলতে গেলে। একবার শুধু দেখা হয়েছিল জজ
গ্রিশামের বাসায় সাফারের দাওয়াতে। একাধিকবার নিজেদের বাসায় পার্টিতে হার্ডিকে নিমন্ত্রণ করতে স্বামীকে অনুরোধ করেছে জেনেট, কিন্তু পাত্তা দেয়নি গার্ড। শেষবার তো এমনভাবে না বলেছে যে এরপর আর হার্ডির নাম কখনো মুখে আনেনি ও। গার্ড অবশ্য কোনো ব্যাখ্যা দেয়নি এ ব্যাপারে, কিন্তু জেনেটের মনে প্রায়ই উদয় হয়েছে চিন্তাটা। কারণ ডেড হর্সের সম্মানিত লোকজনের মধ্যে একমাত্র হার্ডিকেই প্রতিবার উপেক্ষা করা হয়েছে তাদের নিমন্ত্রণে। লোকটার মধ্যে অদ্ভুত এক ব্যক্তিত্ব আবিষ্কার করেছে জেনেট। রিক সাভেজের সঙ্গেও মিল খুঁজে পেয়েছে ও। দুজনেই বিদ্রোহী ধরনের লোক, একটু মারকুটে স্বভাবের, কোনো কিছুর শেষ না দেখে ছাড়তে চায় না। ও পরিষ্কার বুঝে গেছে এবং সেজন্য আশ্বস্ত হয়েছে রিকের জন্য শেষ মুহূর্তটি পর্যন্ত লড়ে যাবে হার্ডি। গার্ড যতই চাপ সৃষ্টির প্রয়াস পাক না কেন। জেনেটের মনে হলো এখনও বুঝতে পারছে কেন হার্ডিকে কখনো বাসায় ডাকেনি গার্ড। মানুষকে বশ করার, নিজের মতো করে চালানোর প্রকৃতিদত্ত অদ্ভুত এক ক্ষমতা রয়েছে গার্ডের, এবং ও নিশ্চিত হার্ডিকে সে নিজের আয়ত্তে আনতে পারেনি। হার্ডি জি হুজুর করার লোক নয়, সেটাই বোধহয় রাগের কারণ। এবার ঘুরে দাঁড়িয়ে উপরে নিজের ঘরে উঠে গেল জেনেট। মনস্থির করে ফেলেছে ও, এছাড়া অন্য কোনো পথও খোলা নেই। দ্রুত হাতে ছুটকেসে এক সপ্তাহর উপযোগী কাপড় ভরে ফেলল জেনেট। স্কার্ট আর শার্ট ওয়েস্ট খুলে সময় উপযোগী কাপড় পরতে মনস্থ করল ও। কালো রঙা স্কার্ট আর হালকা নীল ব্লাউজ পরে নিল। এই পোশাকে দেহবল্লরী ওর পরিপুষ্ট হলেও কেউ অশালীন বলতে পারবে না। এক মুহূর্ত দ্বিধা করে অনিচ্ছা সত্ত্বেও একটা সিল্কের নাইট গাউন আর লেসের নেকলিজি ডয়ার থেকে বের করে ছুটকে ঠেসে ডালা বন্ধ করে দিল। পুরুষ মানুষ মৌমাছির মতো আকৃষ্ট হয় ওর প্রতি, ভালো করেই জানে জেনেট। কারো কারো সঙ্গে তো হাসতেও ভয় পায় ও। জন হারকার ওর কাছে তেমনি একজন। সে নিম্ন রুচির চাষারে টাইপের লোক। দু চোখে ওকে দেখতে পারে না জেনেট, কিন্তু এখন ভান করতে হবে যেন পটে বসে আছে। ঠেকায় পড়লে মানুষকে কিনা করতে হয়। ক্লোজেট থেকে ব্যাক স্কিনের পাঁচটা বের করে নিল ও। জানে $500 কিছু বেশি আছে। সংসার খরচ থেকে অল্প অল্প করে বাঁচিয়ে জমিয়েছে টাকাটা কয় বছরে। যে কোনো সময় জরুরি প্রয়োজন পড়তে পারে জানা ছিল ওর। গার্ডের কাছ থেকে কখনো হাত খরচ পায়নি ও। কী দরকার ওর আগে জেনে নিয়ে তারপর টাকা দেওয়ার স্বভাব গার্ডের। ও ডেড হর্সে চলে আসার অল্প কিছুদিন আগে মারা গিয়েছিল ওর বাবা। ওর জন্যে আধুলিটাও রেখে মানে গার্ড অন্তত তাই বলে। ল্যাডদের সম্পত্তির দায়িত্ব গ্রহণ করেছিল সে, এবং রয়্যালে শেষকৃত্যের পর জেনেটকে বলেছে কফিনের খরচটা পর্যন্ত তাকে জোগাতে হয়েছে। স্টোর আর বাড়িটা নাকি বন্ধক ছিল মাত্র অতিরিক্ত দামে। জেনেট কথাটা বিশ্বাস করেনি, কখনো করে না, কিন্তু ব্যবসায়ী বুদ্ধি নেই বলে সত্যটা উদ্ঘাটন করার কোনো রাস্তা বের করতে পারেনি। ঘরের চারধারে একবার নজর বুলিয়ে নিল ও। যা করতে চলেছে এরপর আর ফেরার রাস্তা থাকবে না। এ বাড়িতে সে আর ফিরে আসবেও না। চলে যাবে রলিন্স, লামারি কিংবা সেইয়েনে। বাচ্চাটার ভরণ পোষণের জন্য একটা ব্যবস্থা করে নিতে হবে। রিক মুক্তি পেলে হয়তো ওকে সঙ্গে যেতে বলবে, কিন্তু সম্ভাবনাটা এক ফুৎকারে উড়িয়ে দিল। একটা সময় ছিল যখন রিকের হাত ধরে নিশ্চিন্তে যেভাবে খুশি চলে যাওয়া যেত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তখন হার্ডির প্রশ্নের জবাব না দিলেও অন্তর থেকে অনুভব করে জেনেট রিকের ছন্নছাড়া জীবনে মানিয়ে চলা অসম্ভব তার জন্যে, পারবেও না ও। টমের ভবিষ্যৎটা মা হয়ে বরবাদ করে দিতে পারে না জেনেট। সোনার ঘড়ি, পছন্দের হ্যাট আর অন্যান্য টুকিটাকি জিনিস সঙ্গে নিল। এবার পা টিপে টিপে প্রবেশ করলো টমের ঘরে। 3টের আগে সাধারণত ঘুম ভাঙে না ওর, কাজেই নিঃশব্দে কাজ সেরে নিচ্ছে জেনেট, যাতে উঠে না পড়ে বাচ্চাটা।
ছোট একটা ব্যাগে টমের 3 দিনের কাপড় গুছিয়ে ফেলেছে ও। এবার বাচ্চা শিয়রে দাঁড়িয়ে চেয়ে রইল নিষ্পাপ মুখটার দিকে একদৃষ্টে। নিজেও জানে না কখন দরদর করে অশ্রু গড়াতে শুরু করেছে গাল বেয়ে। মনটা চাইছে বিছানার পাশে হাঁটু মুড়ে বসে বুকের সঙ্গে চেপে ধরে বুকের ধনটাকে ভেজা ভেজা ঠোঁটের চুমো নেয় গাল পেতে। কিন্তু কিছুতেই জাগানো যাবে না যে ওকে। ভাবল রিক না থাকলে বোধহয় মারাই যেত টম। অথচ ওকে বাঁচানোর অপরাধে কিনা ওরা ফাঁসি দিচ্ছে লোকটাকে। নিজেকে সামলে দ্রুত ঘর ত্যাগ করলো জেনেট। পেছনে ভেজিয়ে দিল দরজাটা। কান্না না থামা অবধি অপেক্ষা করল। চোখ মুছে খোদার কাছে শক্তি প্রার্থনা করল যাতে রিককে রক্ষা করতে পারে। সেজন্যে যদি নিজেকে সঁপে দিতে হয় জন হারকারের কাছে তাও সই। নিচে নেমে কিচেনের উদ্দেশ্যে ডাক দিল রিটা। কেট মরিসনকে সাহায্য করছিল মেয়েটা। ডাক শুনে তড়িৎ চলে এলো। একটু উপরে চলো, বলল জেনেট। নিজের ঘরে রিটাকে নিয়ে এলো ও। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে মিসেস মুলার, বলল মেয়েটি। ধন্যবাদ রিটা, কিন্তু আপনি কেঁদেছেন মনে হচ্ছে, কি হয়েছে? বোঝা না গেলে খুশি হতাম, বলল জেনেট। আমি কিছুদিনের জন্যে অন্যখানে যাচ্ছি রিটা, সেজন্যে তোমার সাহায্য তাই। একটা ব্যাগে টমের কিছু কাপড় চোপড় আর খেলনা ভরে রেখেছি। এই ধরো 3 দিনেকের উপযোগী। ফিরতে অতদিন লাগবে না আমার, তবে যদি লেগেই যায় তুমি একটু কষ্ট করে ধুয়ে দিও কাপড়গুলো। ও ঘুমাচ্ছে, ওকে আর তুললাম না। ঘুম ভাঙলে ওকে তোমার বাসায় নিয়ে যেও। কাউকে বলো না কোথায় নিচ্ছ, এমনকি কেটকেও না। ও জানতে চাইলে বলবে বেড়াতে নিয়ে যাচ্ছ। আমি ছাড়া আর কেউ ওকে চাইলে কোনো অবস্থাতেই দেবে না, কাউকেই না। আর তুমিও কদিন লুকিয়ে থেকো, নইলে গার্ড চাপ দিয়ে টমের সন্ধান বের করে ফেলবে। আর তোমার বাবাকেও বলো একটু কষ্ট করে যেন মুখ বন্ধ রাখে। বুঝতে পেরেছ তো? হ্যাঁ ম্যাম। এটা কিন্তু বিপজ্জনক হতে পারে, তোমার মাথায় রাখতে হবে ব্যাপারটা। কোনো কারণে দরকার হয় যদি লুকানোর জায়গা আছে তো? আছে ম্যাম। আমাদের কিচেনের নিচে সেলার আছে, মেঝেতে ট্র্যাপডোর। ওটার উপর একটা কম্বল ফেললে রাখলে কেউ বুঝতে পারবে না। টমকে বোঝাবো লুকোচুরি খেলা হচ্ছে, তাহলে আর অসুবিধা হবে না। আর বাবার ব্যাপারেও চিন্তা করবেন না। আমি তাকে বুঝিয়ে বললে সে কাউকে কিছু বলবে না। এতে কাজ হবে কিনা নিঃসন্দেহ হতে পারল না জেনেট। কিন্তু আর কোনো বুদ্ধি এ মুহূর্তে মাথায়ও আসছে না, কাজেই রাজি হতে হলো। জানে সে রিটা টমের জন্যে যথাসাধ্য করবে। ওর চাইতে টমকে কোনো অংশে কম ভালোবাসে না মেয়েটা। ও সেদিন থাকলে হয়তো অপহৃত হতো না বাচ্চাটা। রিটা গার্ডের কাছ থেকে ছুটি নিয়ে আগে আগে চলে গিয়েছিল সেদিন। গার্ড ওকে বলেছিল দুশ্চিন্তা না করতে, সে টমকে দেখে রাখবে। কিন্তু পারল কই? জেনেটও তখন বাসায় ছিল না। গির্জায় মিসেস হুইটালকে সাহায্য করছিল। সুটকেস আর রেটিকিউল তুলে নিল জেনেট। মনে রেখো, বলল ও, আমাকে ছাড়া আর কারো হাতে টমকে দেবে না। আজ রাতে হোটেলে থাকবো আমি, কিন্তু খুব জরুরি দরকার ছাড়া ওখানে যেও না। তার দরকারও অবশ্য পড়বে না। ওকে বলো বিশেষ একটা কাজে আমাকে কদিনের জন্যে বাইরে যেতে হয়েছে। সিঁড়ি ভেঙে নেমে গেল জেনেট। মনে মনে চাইছে কেট ওকে না দেখুক। মহিলা ব্যাংকের কেরানি ডুগি মরিসনের স্ত্রী। দুজনের কেউই জেনেটের বিশ্বাস পছন্দ করে না গার্ডকে। তবে হাজার হলেও অন্নদাতা তো, বিশ্বস্ততা দেখাতেও পারে। পাহাড়ের পাদদেশে নেমে গলিতে বাঁক নিল জেনেট। ব্যাংকের পেছন পথ ধরল
যাতে মুখোমুখি পড়ে না যায় গার্ড মোলারের। হয়তো ঢুকতে বেরোতে গিয়ে দেখে ফেলতে পারে গার্ড গলিটা ফাঁকা। আগাছা মারিয়ে পথ করে বড় রাস্তায় উঠল জেনেট। ঘুরে এগোলো হোটেলটার উদ্দেশ্যে। গার্ডদের ছায়াও দেখতে পেল না। এ যাবৎ ভাগ্য অনুকূলে ওর। ডেস্কের বেল বাজালো। ডাইনিং রুম থেকে লবিতে উদয় হলো লয়েড বার্কার। ইয়া বিশাল বপু লোকটার। দেখে মনে হয় চলমান পিপে একটা। ওকে বলতে শুনল সবার উদ্দেশ্যে জেনেট, আমার ডাইনিং রুমে খাওয়ার কাজটা সারি আমি। আমাকে দেখেই বুঝতে পারছেন কি চমৎকার রান্না এখানকার। আমি নিজের মুখে কি আর বলবো। থেমে গেল ও। জেনেটকে এখানে দেখে, আরে মিস মোলার যে, কেমন আছেন? গরিবের ঘরে কি মনে করে? একটা রুম চাই। সন্দেহের চোখে সুটকেসটা পরখ করল লোকটা। আমি দুঃখিত মিস মোলার, আমার এখানে যে কোনো রুম খালি নেই। কিছু মনে করবেন না মিস্টার বার্কার, বলল জেনেট। আপনার কথা বিশ্বাস করতে পারলাম না। আমার জানা মতে কোনো দিনই রুমের অভাব দেখা যায়নি এ হোটেলে। দাঁত বের করে হাসলো লোকটা। হে হে, আমি মিছে কথা বলিনি। আসলে বলতে চাইছিলাম আপনার উপযুক্ত রুম আমার হোটেলে পাবেন না। আপনি যেরকম বাড়িতে থেকে অভ্যস্ত। আমি এসেছি রুম ভাড়া নিতে, তীক্ষ্ণ স্বরে বলল জেনেট। সোনামোড়া ডোর নব আর বেসেলসের কার্পেট না হলেও আমার চলবে। এখন বলুন কোন রুমটা দিচ্ছেন? গোবদা মার্কা একটা গাল চুলকে নিল লোকটা। জেনেটকে লক্ষ্য করছে চিন্তামগ্ন দৃষ্টিতে। নিজেকে প্রশ্ন করছে বার্কার। ভাবল জেনেট, কেন এখানে এসেছে সে? ওকে রুম দিলে কতখানি ঝামেলা করতে পারে গার্ড ইত্যাদি। শেষ পর্যন্ত অবশ্য 12 নম্বর রুমটা জুটল জেনেটের কপালে। চাবিটা ছো মেরে নিয়ে সিঁড়ির উদ্দেশ্যে ঘুরেছে। এ সময় পেছন থেকে চেঁচিয়ে উঠল বার্কার, আপনি এখানে কি জন্য এসেছেন মিস মোলার? চরকির মতন ঘুরল জেনেট। সেটা আমার নিজস্ব ব্যাপার। আমার স্বামীর কিংবা আপনার তাতে নাক না গলালেও চলবে, বুঝতে পেরেছেন? মুখে রক্ত উঠে এলো লোকটার। হ্যাঁ হ্যাঁ। ওকে পিঠ দেখিয়ে সিঁড়ি ভাঙতে লাগলো জেনেট। সন্ধ্যের মধ্যে চারদিকে সারা পড়ে যাবে ওকে নিয়ে, মনে মনে বলল ও। বিশেষ করে মহিলাদের তো পোয়া 12। কুট কচালির ওস্তাদ মিসেস হারকার আর মিসেস বার্নেসের কথা ভেবে হাসি পেল ওর। ওরা কি বলবে ভালো করেই জানে জেনেট। বলবে আমরা আগেই জানতাম ওই মেয়ে লোক সুবিধার না। আহা বেচারা হারকার, যা জাদ্রেল বউ ওর, মায়েই লাগে জেনেটের। 12 নম্বর রুমটা পেছন দিকে। আগাছাময় গলিটা দেখা যায় এখান থেকে। রুমে সুটকেস রেখে নিচে নেমে এসে ব্যাংকের উদ্দেশ্যে পা বাড়ালো জেনেট। ওখানে গিয়ে ডুগি মরিসনের কেজের সামনে দাঁড়ালো। আমার স্বামীকে জানাও আমি এসেছি। মিসেস বার্নসের দেখা পাওয়া গেল ওখানে। হিসেব বুঝে নিচ্ছে ডুগির কাছ থেকে। বাহ চমৎকার, ভাবল জেনেট। ডেড হর্সে ঢাক পিটিয়ে দেবে মহিলা কয়েক মিনিটের মধ্যে। উনি অফিসে আছেন মিসেস মুলার, বলল ডুগি। আপনি চলে যান না, তাকে ডাকো, দীর্ঘ কণ্ঠে বলল জেনেট। ওর কণ্ঠে এমন কিছু ছিল যে আমতা আমতা করে বসের অফিসের দিকে এগুলো কেরানি। নক করতে দরজার একটা পাল্লা খুলল গার্ড। ওকে কিছু বলল ডুগি। ডেকে পাঠানোয় খেপে যাবে গার্ড অনুমান করল জেনেট। ঠিকই ধরেছিল ও। কেরানির কেজের শেষ প্রান্তে যে গেটটা আছে, ডুগির পাশ দিয়ে ঝড় তুলে সেদিকে পা চালালো গার্ড। ক্রোধে ধকধক করে জ্বলছে ওর শীতল সবুজ চোখ। এসব কি তামাশা জেনেট? আমার কাছে দরকার থাকলে পেছনে চলে আসলেই হতো। তামাশা নয় গার্ড। বিরতি নিল জেনেট। লোকের সামনে ওকে গার্ড বলে ডাকতে দেয় না ওর স্বামী। বলে খুব নাকি ছেলে মানুষই শোনায়। পাখি পড়া করে ওকে শিখিয়েছে
গার্ডিনার বলে ডাকতে হবে। জেনেট টের পেল রাগের একটা চোট বয়ে গেল গার্ডের সর্বাঙ্গে। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি গার্ড, তরবর করে কথা বলছে জেনেট, যাতে বাধাপ্রাপ্ত না হতে হয়। হোটেলে রুম নিয়েছি, তোমাকে বলতে এলাম যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আর একটা কথাও বলে যাই, রন হার্ডি নতুন প্রমাণ খুঁজছে যাতে রিককে বাঁচাতে পারে। তুমি যত চেষ্টাই করো না কেন ওকে ঠেকাতে পারবে না। ঘুরে হনহনে হাঁটা দিল জেনেট। 10। রন হার্ডির কাছে বিকেলটা অনন্ত অসীম মনে হচ্ছে। একটানা ধূমপান করে যাচ্ছে সে। 3টে পাইপ ব্যবহার করছে পালা করে, যেন 3 নম্বরটা শেষ হতে না হতে ঠান্ডা হয়ে যায় প্রথমটা। একরাশ কাজ জমে আছে ডেস্কে। চেষ্টা করেছিল মন বসাতে, পারেনি। এ মুহূর্তে জানালায় দাঁড়িয়ে চোখ রাখলো রাস্তায়। ঘরে পায়চারি করছে ও, ওর পেছন পেছন ভেসে বেড়াচ্ছে ধোয়ার কুণ্ডলী। মিসেস বার্নসকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখলো ব্যাংক থেকে। পালে হাওয়া লাগা নৌকার কথা মনে পড়ল ওর মহিলাকে দেখে। এত কিসের ব্যস্ততা মহিলার? জন হারকারকে দেখতে পেল জেল থেকে বেরিয়ে জোনাথনের বারে ঢুকছে। 2-1 মিনিট পরে সেলুন থেকে বেরিয়ে হোটেলে প্রবেশ করলো গদাই লস্করি চালে। গর্ধটা গোদা গোদা হাত দিয়ে ধরবে জেনেটকে ভাবতে রাগে গা রিরি করে উঠল হার্ডির। বেটাকে এমনিতেই দু চোখে দেখতে পারে না ও, আর এখন তো পারলে গুলি করে মারে। ভালো কথা মনে পড়েছে। পাই করে ডেস্কের দিকে ঘুরল হার্ডি। ডয়ার থেকে রিভলভার বের করে পরীক্ষা শেষে পকেটে রেখে দিল। দরজার দিকে এগোতে গিয়েও থমকে দাঁড়িয়ে জানালার কাছে ফিরে এলো। জেনেট আর হারকারের ব্যাপারটায় হস্তক্ষেপ করলে মস্ত বোকামি হয়ে যাবে। জেনেটের পাতা ফাতটা একটু হলেই ভণ্ডুল করে দিচ্ছিল ও। হার্ডির বিশ্বাস বিশেষ কিছু জানা যাবে না হারকারের কাছ থেকে, কিন্তু তবু চেষ্টা তো করতে দিতে হবে জেনেটকে। রিক সাবেথের জীবনের জন্যে এত চড়া মূল্য দেওয়ার অর্থ নেই। তবে এটা তো তার দৃষ্টিভঙ্গি, জেনেটের নয়। মহিলার মতিগতি বুঝে উঠতে পারছে না পুরোপুরি ও। হয়তো রিক সাবেথকে সে ভালোবাসে, কিংবা টমকে ফিরিয়ে আনায় ঋণী মনে করে নিজেকে, নাকি অন্য কিছু। রিক, গার্ড আর জেনেটের অতীত জীবনের সেই হারানো অংশটুকু যেটা এখনও জানা হয়ে ওঠেনি হার্ডির। জেনেট চায় ও যখন হারকারের সঙ্গে কথা বলবে তখন হলে থাকুক হার্ডি। এতে শেরিফের সঙ্গে তার কথোপকথনের একজন সাক্ষী থাকবে। ওকে অফিসে অপেক্ষা করতে বলেছে, খবর না পাঠানো স্তক। কিন্তু খবরটা দেবে কিভাবে? হার্ডির হয়তো নিজে থেকেই যাওয়া উচিত। এখানে এভাবে কতক্ষণ বসে থাকবে সে? কিন্তু তবু দ্বিধাবোধ হচ্ছে ওর। হারকার খুব বেশিক্ষণ থাকবে না এখন জেনেটের কাছে। দিনের বেলায় তো প্রশ্নই ওঠে না। বেটা ডরফুক একটা, পেটে খিদে অথচ বুকে ভয়। দাজ্জাল বউটা জানলে আস্ত রাখবে না। গার্ড মুলারও কি ছেড়ে দেবে নাকি? কাজেই যা করার রাতের আধারে করবে লোকটা। অন্তত হার্ডির তো তাই ধারণা। হারকারকে মিনিট বাদে হোটেল ত্যাগ করতে দেখে বিশ্বাসটা পাকাপোক্ত হলো ওর। ডেস্কে এসে বসতে আবার মাথায় চিন্তা ভর করলো ওর। জেনেট খবর দেবে কি করে ওকে? ওরই বরঞ্চ যাওয়া উচিত মহিলার কাছে, ভাবলো হার্ডি। গলিপথে হোটেলের খিড়কি ব্যবহার করে হয়তো সবার অগোচরে জেনেটের রুমে পৌঁছে যেতে পারবে ও। কিন্তু সমস্যা হচ্ছে কোন রুম জানবে কিভাবে? একটা বুদ্ধি মাথায় খেলে গেল ওর। উঠে পড়ে পাইপ আর তামাকের ক্যান কোটের পকেটে ভরে ধপ করে বসে পড়ল ফের। ওর অফিসের দরজা খুলে ঘরে প্রবেশ করেছে গার্ড মোলার। কি খবর হার্ডি? দরজা ভেজিয়ে শুধালো ব্যাংকার। ভালো, বলল হার্ডি। তোমার? স্বাস্থ্য নিয়ে কোনো অভিযোগ নেই, বলল গার্ড। তবে ব্যবসার জন্যে কিছুটা উদ্বিগ্ন আছি, সেজন্যই তোমার কাছে আসা। ডেস্কের ওপাশে রহাইড বটম চেয়ারটায় বসলো গার্ড। কোলের উপর হ্যাটটা রেখে দুহাত ভাঁজ করলো। ওকে দেখে যার পর নাই অবাক হয়েছে হার্ডি।
গত 4 বছর ধরে ডেড হর্সে বাস করছে লোকটা, কোনোদিন ওর অফিসে আসেনি। আজ কি এমন জরুরি প্রয়োজন পড়ে গেল ভেবে পেল না। কিছুক্ষণ নীরব রইল গার্ড। ও ঠান্ডা সবুজ চোখজোড়া অন্তরের গভীর পর্যন্ত যেন পরখ করছে হার্ডির। অস্বস্তি বোধ করতে শুরু করলো। মনে পড়ে গেল নিরীহ সম্পাদকটিকে কেমন অগ্নিমূর্তি ধারণ করে ভয় দেখিয়েছিল লোকটা, যা বর্ণনা শুনিয়েছিল হুইটাল, তার সঙ্গে এখন কোনো মিলই নেই সামনে বসে থাকা এই মানুষটার।